এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আপনারা জানেন, এই বাঁশদ্রোণী দুর্ঘটনা কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলিকে এবং এই মুহূর্তে তাকে আলিপুর আদালতে তুলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। আপনারা জানেন বাঁশদ্রোণীতে বুধবার সকালে জেসিবির পে লোডারের ধাক্কায় গাছের মধ্যে পিষ্ট হয়ে মৃত্যু হয় নবম শ্রেণীর এক পড়ুয়ার। পরবর্তীকালে জানা গেল পে লোডার চালিয়ে শিখছিল একজন, ওই সিভিক শিখছিল। দুর্ঘটনা ঘটে, নবম শ্রেণীর পড়ুয়া মারা যায়। তারপরে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। যে নাকি শিখছিল, মানে যে আসল খুনি, তার নাকি সন্ধান পাওয়া যাচ্ছে না। তাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ শুরু হয়, বিজেপির তরফ থেকেও বিক্ষোভ আন্দোলন শুরু করা হয় এবং গতকাল রাত থেকে ওই থানার সামনে আন্দোলন দেখানোর জন্য বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলিকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাকে আলিপুর আদালতে তোলা হয়েছে। আর কি কি হলো সবটা শুনুন আমাদের প্রতিনিধি সানিয়ার মুখ থেকে। গতকাল মহালয়ার দিনে যখন আমরা পথে নেমেছিলাম অভয়ার বিচার চেয়ে, কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা সেই মিছিলে আমরা অনেকেই পা মিলিয়েছিলাম। ঠিক সেই দিনেই ঘটে গেল আরেক মর্মান্তিক ঘটনা। বাঁশদ্রোণীতে নবম শ্রেণীর এক পড়ুয়াকে প্রাণ হারাতে হলো জেসিবির ধাক্কায়। মাথায় গুরুতর জখম হওয়ার কারণে তার মৃত্যু হয়। কিন্তু মজার বিষয় কি জানেন? মজার বললে খুব কষ্ট লাগে, কারণ বিষয়টা খুবই দুঃখের মর্মান্তিক একটা ঘটনা। তবু মজার বিষয় বলছি যে এই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারই করা হয়নি। তার পরিবর্তে কাকে গ্রেপ্তার করা হয়েছে জানেন? বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলিকে। এবার ভাবছেন নিশ্চয়ই যে রূপা গাঙ্গুলিকে কেন গ্রেপ্তার করা হলো, যেখানে অভিযুক্তদেরই গ্রেপ্তার করা হয়নি। আচ্ছা, অবাক হওয়ার কি কোনো বিষয় আছে? আমাদের রাজ্যের প্রতি ক্ষেত্রেই তো আমরা দেখতে পাই, আরজিগড়ের উদাহরণ তো জলজল করছে, যে কোনো ক্ষেত্রেই অভিযুক্ত বা দোষীদের গ্রেপ্তার করা তো দূর, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া তো দূর, উল্টে তাদের প্রমাণ লোপাট করার চেষ্টা করা হয়। এখানেও ঘটেছে একই কাণ্ড। এলাকাবাসীরা অভিযোগ করছেন, পুলিশের বিরুদ্ধেই অভিযোগ করছেন যে তারা নাকি অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছে। কি হয়েছে সমস্ত ঘটনা আপনাদের বলবো, তার জন্য আজকের প্রতিবেদন সম্পূর্ণ দেখুন। আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। 113 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এই পড়ুয়াটি নিজের কোচিং সেন্টারের উদ্দেশ্যে যাচ্ছিল এবং যাওয়ার পথেই ঘটে এই মর্মান্তিক ঘটনা। ওখানে নাকি রাস্তা সারাইয়ের কাজ হচ্ছিল, যেই সারাইয়ের কাজ নাকি গত 3 বছর ধরেও শেষ হচ্ছে না বলে অভিযোগ করছেন এলাকাবাসীরা, এবং তার জন্য এই জেসিবিটি ওখানে ছিল। এবং এই পড়ুয়া কোচিং সেন্টারে যাওয়ার সময় জেসিবিটি তাকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে রক্তাক্ত পড়ুয়াকে হসপিটাল নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো যায়নি, কারণ সেই জেসিবির ধাক্কায় রীতিমতো তার মাথায় গুরুতর জখম লেগেছিল। রীতিমতো তাকে গাছে পিষে দেওয়া হয়েছিল। শুনে কিরম একটা লাগছে না? মানে রীতিমতো মর্মান্তিক একটা ঘটনা, যে একটা নবম শ্রেণীর পড়ুয়া, একটা ছোট বাচ্চা, এই বয়সের কেউ না কেউ আপনার আমার প্রত্যেকের পরিবারে আছে, কিন্তু সেই ছোট একটা বাচ্চাকে রীতিমতো গাছে পিষে দেওয়া হলো এবং এই গোটা ঘটনায় যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে নাকি এখনো কোনো ব্যবস্থাই নেওয়া হলো না। হ্যাঁ, কলকাতা পুলিশ এই অভিযুক্তদের গ্রেপ্তার করা তো দূর, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। উল্টে এলাকাবাসীরা অভিযোগ করছেন তারা নাকি উল্টে অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছে। অবশ্য নতুন কিছু নয়, আমি তো আগেই বললাম, কলকাতা পুলিশ তো বারংবার এই কাজে করে এসছে। আরজিকর তো তার জলজ্যান্ত উদাহরণ। এবং এই গোটা বিষয়ে যিনি এলাকার কাউন্সিলর, কি নাম জানো, অনিতা কর মজুমদার, তিনি কিন্তু রীতিমতো কোনো কথা বলেননি। অথচ তার দায়িত্বে এলাকা, তিনি এলাকার কাউন্সিলর, সেখানকার প্রত্যেকটা রাস্তা সারাইয়ের কাছ থেকে শুরু করে প্রত্যেকটা কিছুই কিন্তু তার দায়িত্ব। অথচ তিনি দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন। তিনি স্পষ্ট জানাচ্ছেন যে এটা একটা দুর্ঘটনা মাত্র। সত্যি এত বড় একটা ঘটনাকে কেবলই কি দুর্ঘটনা বলে এড়িয়ে দেওয়া যায়? একটা ছোট বাচ্চার প্রাণ চলে গেল, কারোর তো সত্যিই কিছু যায় আসলো না, কার কি বা গেল, কেবল একটা বাবা মা আবার সন্তান হারা হলেন। এর আগে আমরা অভয়ার ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম যে সত্যিই তো আমরা প্রত্যেকেই প্রতিবাদ করছি, প্রত্যেকেই প্রতিবাদে আছি, কিন্তু কারোর কিছু যায় এসেছে? কেবল কারা হারিয়েছে? নির্যাতিতার বাবা মা নিজের সন্তান হারিয়েছেন। সেরকমই এই ঘটনাতেও কারোর কিচ্ছু যায় আসবে না, দুদিন পরে হয়তো আমরা প্রত্যেকে ঘটনাটা ভুলে যাব, কিন্তু যেই বাবা মা সন্তান হারিয়েছে তারা কিন্তু কোনোদিন ঘটনাটা ভুলতে পারবেন না। এবং এর বিরুদ্ধে সত্যি এত বড় একটা ঘটনা হয়ে গেল। এই বাচ্চাটা যে ফুটফুটে স্বপ্ন নিয়ে আগামী দিনের ভবিষ্যৎ ছিল, সেই বাচ্চাটা নিজের প্রাণ হারালো এবং কলকাতা পুলিশ কিছুই করছে না। ও যখন সাইকেলটাকে নিয়ে আসছে তখন পেল লোডারটা যাচ্ছিল,
এবার ও দেখে সাইড হয়ে গেছে, হঠাৎ পেলোটার উপরে উঠে পেডোলার সামনে যে পোর্শনটা থাকে মাটি খোঁড়ার, ওটাকে গাছে মেরে ওর মাথায় এই সাইডে মেরে পুরো ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে মাথা পুরো ফেটে, সঙ্গে সঙ্গে চারজন যে লোক গাড়িতে ছিল টোটালি মানে তারা যখন নেমে পালিয়ে যাচ্ছে দেখে মনে হলো মদ্যপ অবস্থায় আছে, মানে সুস্থ ছিল না। চারজন পালিয়ে গেল এবং একজন দেখলাম আমরা যখন তারপরে মেন একটা ঘটনা করলে ওইদিকে ফোকাস করেছি, ওকে তাতে তুলতে হবে, তখন দেখছি নড়ছে, তাহলে যদি হাসপাতালে নিয়ে গেলে বাঁচানো যায়, তা তুলবার সময় ও একটা নিঃশ্বাস ছাড়লো, তখনই ও মারা গেল। এই ঘটনাটা ঘটে যাওয়ার পর থেকে কিন্তু রীতিমতো অগ্নিগর্ভ বাসধ্বনি। তারা কিন্তু ওখানকার কাউন্সিলর অনিতা কর মজুমদারের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ করছেন। তারা স্পষ্ট বলছেন যে এলাকায় কোনো ব্যবস্থা নেওয়া হয় না, রাস্তা সারাইয়ের কাজ হয় না, রাস্তাটা এতটাই বিপজ্জনক, সেখানে গাড়ি নিয়ে যাওয়া তো দূর, পায়ে হেঁটে যাওয়া পর্যন্ত বিপজ্জনক। এই ধরনের একাধিক অভিযোগ তারা করেছেন। এমনকি পাটুলি থানার ওসি তিনি যখন ঘটনাস্থলে পৌঁছান, তাকে রীতিমতো খানাখন্দ ভরা রাস্তায় কাদার মধ্যে দাঁড় করিয়ে বিক্ষোভ দেখানো হয়। এমনকি আমাদের কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রদীপ ঘোষাল যখন যান, তাকেও কিন্তু বিক্ষোভের মুখে পড়তে হয়। অর্থাৎ এলাকাবাসী কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন, তারা কিন্তু থেমে নেই এবং তাদেরকে থামানোর সত্যিই মুশকিল, কারণ রীতিমতো বড়সড় একটা ঘটনা ঘটেছে। একটা ছোট্ট ফুটফুটে ছেলে কিন্তু নিজের প্রাণ হারিয়েছে। এটা কিন্তু কোনো দিক থেকেই ছোট কোনো ঘটনা নয়। ফলে এলাকাবাসীরা কিন্তু রীতিমতো অভিযোগ জানাচ্ছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন। তো আমাদের বক্তব্যে একটাই, কাউন্সিলর আসুক, এসে কথা বলুক। কতদিনের মধ্যে এই রাস্তা কম করে হলো 10-12 বছর ধরে এরকম চলছে, কোনো সলিউশন নেই। একটা অটো যদি ফল্টকে পড়ে যায়, ঠিক আছে, তো মানে কে দায়টা নেবে? তার দায় কারুরই নয়। কাউন্সিলর তো আসছেই না, উল্টো উনি থানায় বসে রয়েছে। থানায় বসে থেকে বলছে এখন বাচ্চাটা রাত্রির মানে আত্মার শান্তি কামনা করছি। এটা তো কোনো যুক্তিগত কথা নয় দাদা। একটা তো ম্যাক্সিমাম জিনিসটা ইয়ে করতে হবে যে আপনাকে আসতে হবে, এনশিওর করতে হবে যে আমি রাস্তাটা করে দেবো। এই বিষয়ে কলকাতা পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার না করলেও, এই গোটা কাণ্ডে আসল অভিযুক্তদের গ্রেপ্তার না করলেও, তারা প্রথমে গ্রেপ্তার করে বিজেপি কর্মী রুবি মণ্ডলকে এবং রুবি মণ্ডল সহ আরো কয়েকজনকে গ্রেপ্তার করে। তাদের অভিযোগ, এরা নাকি পুলিশের বিরুদ্ধে হেনস্থা করেছে, এরা নাকি একাধিক জায়গায় বিক্ষোভ দেখিয়েছে, তাই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এর প্রতিবাদে যখন গতকাল সেখানে গিয়ে পৌঁছান অভিনেত্রী এবং বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি, তিনি কিন্তু রীতিমতো সেখানে গিয়ে পৌঁছান এবং ওই থানার বাইরে অবস্থান করেন। গতকাল সারা রাত তিনি থানার বাইরে বসেছিলেন। তিনি কিন্তু শান্তিপূর্ণ অবস্থান করেছেন এবং তিনি মিডিয়ার উদ্দেশ্যে বলেছেন যে তিনি কেন অবস্থান করছেন এবং আসলে ঘটনাটা কি, এবং কোনো কারণ ছাড়াই রুবি মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। আর গোটা ঘটনায় তার যে আসল অভিযোগ, যে কেন অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি এবং যতক্ষণ না এই গোটা ঘটনার আসল অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে, তিনি থানার বাইরে থেকে উঠবেন না। তিনি মিডিয়ার উদ্দেশ্যে কি বলেছেন একবার শুনুন। রাতটা থানাতেই থাকছি, ওরা ধরে ফেলবেন। আমার সাথে ভদ্রভাবে ব্যবহার করেছেন কমিশনার, ধরে ফেলবেন নিশ্চয়ই। যদি সকাল থেকে পারেননি, এতক্ষণ রাত 9:30 অবধি পারেননি, তো আমি জানিয়ে দিয়েছি যে কাউন্সিলরের ছেলে এসে ওদেরকে বার করে নিয়ে গেছে। আমার মন্ডলের সভাপতিরাই বলে দিয়েছে, আমাদের এখানকার সব ছেলেরাই বলে দিয়েছে, আমি টিভিতেও দেখেছি। রাত এখানে বসে থাকেন, আপনি কি বাইরে বসবেন? আজ বসবো, কাল বসবো, পরশু বসবো, যতদিন না ধরবে ততদিন। আপনাদের অ্যারেস্ট করা হয়েছে? আমাদেরকে মেয়েকে অ্যারেস্ট করা হয়েছে, তো লালবাজার নিয়ে যাওয়া হয়েছে, ওকে কালকে ধরা হবে। কোনো গ্রাউন্ড বলা হলো পুলিশের তরফে? কোন গ্রাউন্ডে অ্যারেস্ট করেছে? কিছু বলেননি। উনি শুধু বলেছেন আমি যা লিগাল দায়ী করবো। আপনি থানার ভেতরে অবস্থান করবেন এখন? বসে যাবো, চুপ করে। অবস্থান নেই, কি আছে? থানায় লোকে আসে, যেখানে বসে থাকবো। আর বলছি যে আপনাদের যে কর্মী, তার কি ইনভলভমেন্ট কোনো কিছু বললেন না? ওনার তো কোনো ইনভলভমেন্ট নেই। আমি শুধু বললাম যে আপনারা যে লোকগুলো মারলো বাচ্চাটাকে, সেই লোকটাকে কিছু করতে পারলেন না। সেই 4টে লোককে তাদের যেতে দিলেন। আপনারা যারা ওখানে ওই ছেলেগুলোকে পালিয়ে নিয়ে যেতে সাহায্য করলো, তাদেরকে করতে পারলেন না। আপনারা 4-3টে থানার সব ওসি পাঠিয়েছিলেন, তারা সব দাঁড়িয়ে থাকলো। একজন ওসি মার খেল, পুলিশ তাদের বাঁচাতে পর্যন্ত এলো না। একজন ওসি অসুস্থ পড়লো, তাকে পুলিশ পর্যন্ত বাঁচাতে এলো না, তারা লাইনে দাঁড়িয়ে আছে। তার মানে কত বড় লোকের মাথা আছে এখানে, যে অন্যান্য অফিসারগুলো চুপ করে দাঁড়িয়েছে। অসুস্থ পুলিশ অফিসারকে বাঁচাতে পুলিশগুলো এগিয়ে আসে। ওরা বলছেন ওদের নাকি নর্মাল পোশাকে 2টো কালো জামা পরা ছিল।
তো আমরা তো জানি না পুলিশের সঙ্গে সঙ্গে সারাক্ষণ লেজে লেজে নর্মাল পোশাকে জামা পড়ার লোক করি নাকি পুলিশের জোটা করে আমি জানি। বসলাম এখানে। শুনলেন, তিনি গতকাল রাতে কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে যতক্ষণ না আসল অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে, একদিন লাগুক দুদিন লাগুক, তিনি কিন্তু থানার বাইরে থেকে উঠবেন না। এবং যথারীতি কাজ, তিনি কিন্তু গতকাল সারা রাত থানার বাইরে বসেছিলেন এবং আজ সকাল 10টা নাগাদ, আজকে বৃহস্পতিবার সকাল 10টায় ঠিক রূপা গাঙ্গুলিকে গ্রেপ্তার করা হয়। লাল রঙের একটা পুলিশের গাড়ি করে তাকে বাঁশদ্রোণী থানা থেকে কিন্তু লালবাজার নিয়ে যাওয়া হয়। সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরলাম। এই গাড়ি করেই কিন্তু রূপা গাঙ্গুলিকে আপনারা দেখলেন যে লালবাজারের দিকে নিয়ে যাওয়া হলো। এবং এই মুহূর্তে যখন আমি প্রতিবেদনটা করছি, এখনো পর্যন্ত কিন্তু অভিযুক্তদের, এই গোটা ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি, কিন্তু রূপা গাঙ্গুলিকে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে লালবাজারের সেন্ট্রাল সেলে রাখা হয়েছে। আচ্ছা, এই বিষয়ে সবচেয়ে প্রথম প্রশ্ন তো এটাই আসে যে অভিযুক্তদের কেন গ্রেপ্তার করবেন না? যখন আমরা জানি যে কারা অভিযুক্ত, এলাকাবাসীরা একাধিক অভিযোগ করছেন, তাহলে কলকাতা পুলিশ কেন অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না? এবং দ্বিতীয় প্রশ্ন আরেকটা উঠে আসে যে বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি, তিনি বিক্ষোভ করছিলেন, বিক্ষোভ বলা ভুল হবে, তিনি থানার বাইরে কিন্তু শান্তিপূর্ণ অবস্থান করছিলেন, সরকারি কোনো কাজে কিন্তু তিনি হস্তক্ষেপ করেননি। তাহলে তাকে কোন গ্রাউন্ডে অ্যারেস্ট করা হলো সেটা কিন্তু এখনো পর্যন্ত কলকাতা পুলিশ জানায়নি। বিজেপির পক্ষ থেকে কিন্তু এই নিয়ে একাধিক সওয়াল করা হয়েছে, কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে এখনো এই ধরনের ঘটনা নিয়ে এবং রূপা গাঙ্গুলির গ্রেপ্তার নিয়ে এখনো পর্যন্ত কিন্তু সরাসরি কিচ্ছু জানানো হয়নি। ইতিমধ্যে অলরেডি কেস রেজিস্টার হয়ে গেছে বাঁশদ্রোণী থানাতে। আর যে ড্রাইভার যে ছিল ও পালিয়ে গেছে, কিন্তু ওকে পুরো আমরা খোঁজ করার জন্যে আমরা উই হ্যাভ স্টার্টেড দ্য ইনভেস্টিগেশন। ওর দুটো ফোন নাম্বার পাওয়া গেছে, ওইগুলো আমরা ট্রেস করছি। আর আই এম কনফিডেন্ট যে আমরা খুব তাড়াতাড়ি ওকে ধরে ফেলতে পারবো, কারণ কেস অলরেডি আমাদের রেজিস্টার হয়ে গেছে। কিন্তু ওই ঘটনা নিয়ে এখানে যেটা পুলিশের উপরে যেটা হলো, পুলিশকে আটকে রাখা হলো, তারপর আর যেটা তারপরে যেটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হলো, আমরা ওই ব্যাপারটার উপরেও আমরা ইনভেস্টিগেট করব। কারা কারা গাড়ি ভাঙচুর করেছে, কারা কারা পুলিশকে আটকে রেখেছে, ডেফিনেটলি ওটার উপরেও আমরা ডেফিনেটলি অ্যাকশন নেব। যে এই বিষয় নিয়ে একটা মুখ্য প্রশ্ন কিন্তু এখনো রয়ে যায়। এই যে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাকে আমরা দেখতে পাই এই ধরনের যে কোনো ঘটনা ঘটলে তিনি কিন্তু সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যান, এই বিষয় নিয়ে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন, এমনকি টাকা পর্যন্ত অফার করে ফেলেন। এর আগে আমরা আর.জি. কর কাণ্ডে দেখলাম, ভরা মঞ্চ থেকে কিন্তু তিনি রীতিমতো নির্যাতিতার বাবা মার উদ্দেশ্যে 10 লক্ষ টাকা অফার করে বসলেন। তাহলে এই ঘটনার ক্ষেত্রে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তিনি এখনো চুপ কেন? তিনি কোনো রকম কোনো কথা বলছেন না, টাকা অফার করছেন না। তাহলে কি ধরে নিতে হবে যে আর.জি. করের মতো এই ঘটনা অতটা বড় নয়, বা এই ঘটনাকে নিয়ে অতটা জলঘোলা হচ্ছে না, তাই এই ঘটনাটা নিয়ে কিছু না বললেও চলে, টাকা অফার না করলেও চলে? তিনি তো বলেন যে তিনি টাকা অফার করেন কন্ডোলেন্সের জন্য, নির্যাতিতার জন্য কিছু ভালো করা যাক সেই জন্য তিনি টাকা অফার করেছিলেন। তাহলে কেন এই বাচ্চাটার বেলায় নয়? কেন তিনি এখনো কেন চুপ আছেন? এত বড় একটা ঘটনা ঘটে গেল, এত বড় একটা দায়সারা ভাব, অভিযুক্তদের এখনো গ্রেপ্তার করা হচ্ছে না, কিছুই করা হচ্ছে না, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যার হাতে কিনা গোটা রাজ্যের দায়িত্ব, তিনি এখনো চুপ করে বসে আছেন, তিনি কিচ্ছু বলছেন না। অথচ তিনি জানেন যে এখানে গোটা ভুলটা কার, গোটা ভুল কিন্তু কাউন্সিলর, এবং কাউন্সিলরটা কার, তার, এবং মেয়রও কিছু বলছেন না। সুতরাং মুখ্যমন্ত্রী হয়ে তিনি কি করে এখনো চুপ থাকতে পারেন? এই প্রশ্নটা কিন্তু বারবার আমার মনে উঠে আসছে। আচ্ছা, আমি যে প্রশ্নগুলো করলাম সেই প্রশ্নগুলো কি যথাযথ নয়? আপনারা কি মনে করছেন? আপনাদের রাজনৈতিক জ্ঞান কিন্তু আমার থেকে অনেক বেশি। আমি কিন্তু সাংবাদিকতার ছাত্রী, আমি সবে সবে সাংবাদিকতায় যুক্ত হয়েছি। এখন হয়তো আমি অত ভালো রাজনীতি বুঝি না, কিন্তু আপনারা যারা অনেক দিন ধরে রাজনীতি ফলো করেন, আপনাদের রাজনীতির জ্ঞান কিন্তু আমার থেকে ঢের বেশি। ফলে আপনারা কিন্তু এই বিষয়গুলো ভালো বুঝতে পারছেন, এবং হয়তো আপনারা অনেকে আমার এই প্রশ্নগুলোর উত্তরও দিতে পারবেন। আপনারা এই বিষয় নিয়ে কী ভাবছেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।
রাজ্য রাজনীতির এই ধরনের কোনো ঘটনায় কিন্তু আমরা কোনোভাবেই চেপে রাখতে দেব না।